আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম মৃত্যুবরণ করেছে বলে সংবাদপত্রে জানা গেছে। কলকাতায় নিউ টাউন এলাকায় এই তথ্য পাওয়া গেছে। তো বন্ধুরা, আসলে উনি কেন মারা গেছেন, কী জন্য মারা গেছেন সে বিষয়ে কেউ কিছু এখন পর্যন্ত জানাইতে পারে নাই। কিন্তু বাংলাদেশ পুলিশ তীক্ষ্ণ বুদ্ধিতে তার শত্রু বা মিত্র যেভাবে বলেন, মোটামুটি 5 জনকে অ্যারেস্ট করতে পারছে এবং একজন হয়তোবা পালিয়ে গিয়েছে। তো আপনারা দেখেন কলকাতার সাংবাদিক এবং বাংলাদেশ পুলিশ প্রধান কি বলেন, দেখতে থাকেন। তবে মৃতদেহ ঠিক কি পরিস্থিতিতে উদ্ধার হয়েছে সেটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব ছিল যে মৃতদেহ কি পুলিশ আদৌ মানে একেবারে যেভাবে ইনটেক কন্ডিশন সেভাবে রিকভারি করতে পেরেছে না অন্য কোনোভাবে কিছুক্ষণের যে একেবারে যে খবর পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আস্ত কোনো দেহ অর্থাৎ পুরো কোনো মৃতদেহ সেটা কিন্তু উদ্ধার করা যায়নি। খণ্ড বিখণ্ড দেহ অর্থাৎ ট্রলিতে করে দেহ পাচার করা হয়েছে এবং হয়তো দেহের যে দেহাবশেষ সেটা এখন পর্যন্ত পুলিশ রিকভারি করতে পেরেছে। এখন পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে দেহাবশেষ রিকভারি করা গিয়েছে। দেহের যে মূল অংশ সেটা কিন্তু ট্রলিতে করে পাচার করা হয়েছে। মূলত তার দেহ কোচিং করা হয়েছে, কাটা হয়েছে এবং খণ্ড বিখণ্ড অবস্থায় ট্রলিতে ভরা হয়েছিল। এখনো পর্যন্ত কিন্তু এই খবরটা নিশ্চিত করা গেছে অনেক অংশে। পাশাপাশি আরেকটা কথা বলার যে ফ্ল্যাটে এই খুন হয়েছে সেই ফ্ল্যাট কিন্তু এমপির নিজের নয় বা যে কজন ছিল তাদের নয়, একজন বাংলাদেশি মালিকাধীন ফ্ল্যাট। বাংলাদেশের কোনো একজন ব্যক্তি তিনি ভারতে ভুয়ো ডকুমেন্ট বানিয়েছিলেন এবং তিনি ভারতেই একটি ফ্ল্যাট কিনেছিলেন পে নামে। সেই ফ্ল্যাটেই কিন্তু খুন হয়েছে। সেই মালিককে কিন্তু এই মুহূর্তে খোঁজার যে কাজ সেটা পুলিশ চালাচ্ছে। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ খবর, সেটা কি? সেটা হচ্ছে কলকাতা পুলিশের, একেবারে কলকাতা পুলিশ বলছি, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, এদিকে আপনি যদি আসেন নিউটাউন পুলিশ কমিশনারেট, এসটিএফ এবং বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের ডিএমপি, তাদের কৃতিত্ব অস্বীকার করা যাবে না। কারণ কলকাতা পুলিশের কাছে কিন্তু এই যে মার্ডার হওয়ার কোনো খবর কলকাতা পুলিশ কিন্তু তৈরি বা একেবারে তাদের দীর্ঘদিনের তদন্তের ভোট চলছিল মাঝে, সেটা কিন্তু কলকাতা পুলিশ ব্যবস্থা করতে পারেনি। মূলত বাংলাদেশের পুলিশ তাদের জিজ্ঞাসাবাদে কলকাতা পুলিশকে হেল্প করেছে। কর্তৃপক্ষ এখন আমাদেরকে সরকারিভাবে সেটা নিশ্চিত করেনি। আমরা যেটা এমবিসির মাধ্যমে আমাদেরকে সরকারিভাবে এখনও নিশ্চিত করেনি। এখনও আমরা যেটা শুনেছি তারা সার্চ করছে। তো যখন তারা পাবেন আমরা তখন নিশ্চিত খবর দিতে পারবো। আমাদের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে এবং আমরা তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছি। আমরা এই বিষয়ে কাজ করছি এবং যখন আমরা তথ্য পাবো আপনাদেরকে সাথে সাথে জানাবো। আমাদের সাথে যেটুকু এখন বলেছি তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমরা তাদের সাথে তারা যে সহায়তা চাচ্ছে সেই সহায়তা আমরা প্রদান করছি এবং তাদের যে যোগাযোগ আছে এই যোগাযোগের মাধ্যমে যে সহযোগিতা প্রদান করছি আমাদের এবং তাদের ইনভেস্টিগেশনের স্বার্থে আমার মনে হয় এগুলো এখন না বলা শ্রেয় হবে। এই বিষয়টা আমি কিন্তু এখনো আমরা কিন্তু এটা নিশ্চিত করতে পারিনি। আমরা যখন নিশ্চিত করতে পারবো তখন আমরা সুনির্দিষ্ট তথ্য যখন পাবো, যেমন একটা কোনো পত্রিকায় এসেছে যে পাওয়া গিয়েছে বা এইরকম, আমরা কিন্তু যে যোগাযোগ করেছি ভারতীয় কর্তৃপক্ষের সাথে সেটা আমরা এখনও তারা আমাদেরকে নিশ্চিত করেনি। যখন নিশ্চিত করবেন আমরা আপনাদেরকে জানাবো। এই মোটিভ নিয়ে কাজ করছে এই ইন্ডিয়ান পুলিশ কাজ করছে, আমরাও কাজ করছি। আমরা এখনই এই সম্পর্কে মন্তব্য করার সময় হয়নি, যথাসময় আমরা এটা আরও কথা বলে। এটা তো একটা স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচনে 7 জানুয়ারিতে ভোটার উপস্থিতি ছিল 42% বেশি। তাহলে আপনারা যে নির্বাচনটি করেছে, আমি বিএনপি নেতাদের বলব, আপনাদের যে 15ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনে বিবিসি যে মন্তব্য, বিবিসি বলেছিল 5% মাত্র
স্থানীয় সরকার নির্বাচনে 30+, এটা কম স্তরে স্তরে প্রমাণ। জন্মাষ্টমীর ভার্চুয়াল সভায় ধর্মীয় আলোচনা ছাপিয়ে স্থান পেয়েছে সমসাময়িক রাজনৈতিক বিতর্ক। চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতার মরদেহ নিয়ে আওয়ামী লীগ নেতাদের সাম্প্রতিক বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখান বিএনপি নেতারা। এই যে লাস্ট নাইট শব্দটা তিনি বললেন, আমার এখন মনে হচ্ছে কি জানেন, আমরা তো গুম খুনের কথা বলি, গুম মানে হলো জীবন্ত মানুষকে গুম করে, ইলিয়াসের মতো মানুষরা চৌধুরী আলমের মানুষদের মতো গুম করে। আমার সন্দেহ হচ্ছে শেষ পর্যন্ত শহীদ জিয়ার লাশটা হচ্ছে এই মাজার থেকে গুম করছে কিনা। যদি গুম না করে সে এত নিশ্চিতভাবে জাতির সামনে কিভাবে বলে এই মাজারে জিয়ার লাশ নাই। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, এটি প্রতিষ্ঠিত সত্য, তাই প্রমাণ দেওয়ার কিছু নেই। যদি প্রমাণ চান, নতুন করে প্রমাণ দিতে হয়, ওই প্রমাণ যদি মিথ্যা হয়, নিরুত্তম মিথ্যা হয়, তাহলে আমরা দাবি করব আপনারা জনসম্মুখে বলেন যে যারা জিয়াউর রহমানকে নিরুত্তম দিয়েছিল তারা জাতির ষড়যন্ত্রকারী এবং জাতীয় স্বার্থ বিরোধী এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, সেটা আপনারা ঘোষণা করেন, তাইলে তো আপনার উত্তর হয়ে যাবে। মুক্তিযোদ্ধা মন্ত্রী কোথায় যুদ্ধ করেছেন সেই প্রমাণ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেব সম্পর্কে কটূক্তি করছেন, অন্যায় কটূক্তি করছেন। আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনি মুক্তিযুদ্ধ করেছিলেন কিনা তা প্রমাণ করতে হবে। আপনি আজকে যে মন্ত্রণালয় মন্ত্রী হয়েছেন, এই মন্ত্রণালয় সৃষ্টি করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি সৃষ্টি করেছিল। আজকে মুক্তিযোদ্ধাদের আপনি অপমান করছেন, তার জন্য আপনাকে অবশ্যই জাতির সামনে জবাবদিহি করতে হবে। আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের হুঁশিয়ারিও দেন বিএনপির সিনিয়র নেতারা। গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে যে গণতন্ত্রের ফিরিয়ে আসলে আমি এখন অবসরে, আমি তো আমার বক্তব্য কাউকে দিতে পারবো না আপনাদের ছাড়া, সেই জন্যই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি শুরুতে। তো আপনি যে প্রশ্নটা করলেন, যে বিষয়টা করলেন, আজকে সকালে আমার এক বন্ধু আমাকে জানালো, তো তখন সে আমাকে একটা ফরওয়ার্ড করেছিল, আমি এটা দেখলাম। আমি সত্যি বলতে অবাক হয়েছি এবং আমি অনেকটা বলা চলে যে বলবো যে ভেরি আনফরচুনেট। তো আমি এই দুটো অভিযোগ এনেছি এখানে, যেটার উপরে ভিত্তি করে আমাকে এবং আমার ফ্যামিলি অন্যদেরকে আমেরিকাতে এন্ট্রিটাকে বার করা হয়েছে। সেটাতে বলার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, এখানে যে দুটো অভিযোগ এসেছে, যে একটা আমার ভাইকে টু ইভেট অ্যাকাউন্টেবিলিটি অফ হিজ ক্রাইম ইন বাংলাদেশ, এটাতে আমি আমার অফিসিয়াল ক্যাপাসিটি ব্যবহার করে আমি করাপশন করেছি। দিস ইজ নাম্বার ওয়ান। Am I correct? নাম্বার টু যেটা হলো, আমি আমার ভাইকে মিলিটারি কন্ট্রাক্ট দিয়ে ঘুষ দিয়ে আরেকটা করাপশন করেছি। দিস ইজ দ্য সেকেন্ড পয়েন্ট। Do you agree or not? এই দুইটা বিষয় আপনারা 2021-এর 1 ফেব্রুয়ারি আল জাজিরাতে যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান যে একটা অনুষ্ঠান প্রচারিত হয়েছিল, সেখানে কি এই দুইটা প্রশ্নের অস্তিত্ব আপনারা সেখানে পেয়েছিলেন? তার মানে আমি ধরে নিতে পারি যে এই দুইটা প্রশ্নের সূত্রটা হলো আল জাজিরার অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। সেখানেও এই দুইটা বিষয়ে ওইখানে ব্যাপকভাবে তারা অনেক কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছে। যদিও আমি অগাস্ট 2021-এ ডয়েচে ওয়েলেতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে তাদেরকে আমি ধরে বিভিন্ন এভিডেন্স দিয়ে আমি ওখানে বলেছি আল জাজিরা যেটা প্রচার করেছে এটা সঠিক না, ভুল তথ্য দিয়ে প্রমাণ করেছে, তারা সেটা প্রচার করেছে। এখন আসি আপনাদের প্রথম যে প্রশ্নটা আসলো যে আমি আমার ভাইকে আমার অফিসিয়াল ক্যাপাসিটি ব্যবহার করে প্রচলিত নিয়ম কানুনকে যাতে অ্যাভয়েড করে আসে, হি ক্যান ইভেট অ্যাকাউন্টেবিলিটি অফ হিজ ক্রাইম বাংলাদেশ, এটাতে আমি সহযোগিতা করে করাপশন করেছি। আমি বলবো যে ভাই হিন্ট করছে, যদি এখানে কোনো ভাইয়ের নাম উল্লেখ করে নেই, মানে ভাই বলছে, নট ব্রাদার, আমার সেই ভাই কিন্তু 2002 সাল থেকে হলো বাংলাদেশের বাইরে, এবং
সে অবশ্যই বৈধ ডকুমেন্ট নিয়েই বাংলাদেশ বাইরে গিয়েছিল। তো তারপরে এই ধরনের আমি তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য সহযোগিতা করেছি, এই অভিযোগটা আমি মেনে নিতে পারছি না। এটা আমার জন্য প্রযোজ্য নয় বলে আমি মনে করি। দ্বিতীয় যে বিষয়টা বলেছে যে আমি আমার ভাইদেরকে মিলিটারি কন্ট্রাক্ট দিয়ে ঘুষ দিয়ে আমি করাপশন করেছি। আমি আপনাদের মাধ্যমে আবারও বলতে চাই, আমি পূর্বেও বলেছিলাম ডয়েচে ভেলেতে যখন আমি ইন্টারভিউ দিয়েছিলাম, আবারও বলতে চাই যে আমি 4 বছর বিজিবি ছিলাম, 3 বছর সেনাবাহিনী প্রধান ছিলাম। এই 7 বছরে বিজিবিতে অথবা সেনাবাহিনীতে আমার কোনো ভাইকে আমি কোনো একটা কন্ট্রাক্ট দিয়েছি কিনা এটার কোনো প্রমাণ কেউ আমাকে দেখাতে পারবে কিনা? আমি দেইনি। আমি সেটা খুব গর্বের সাথে এবং বড় জোর দিয়ে আমি ডয়েচে ভেলের ইন্টারভিউতে বলেছিলাম যে কেউ যদি প্রমাণ আনতে পারে, এখন আমি ইউনিফর্মের নাই, কেউ যদি তদন্ত করে প্রমাণ আনতে পারে যে হ্যাঁ আমি বিজিবিতে আমার ভাইদেরকে কোনো কন্ট্রাক্ট দিয়েছিলাম বা সেনাবাহিনীতে এসে যে ধরনের যে মিলিটারি কন্ট্রাক্টের কথা বলছে দিয়েছি, যদি প্রমাণ করতে পারে আই এম রেডি টু অ্যাকসেপ্ট এনি কনসিকুয়েন্স। বাট আমি দেইনি, আমি আমার ভাইদেরকে দিইনি। আমি 4 বছর বিজিবিতে ছিলাম, আমি চাইলে কি তাদেরকে বিজিবির লাইসেন্স করে দিতে পারতাম না? আমি সেনাপ্রধান ছিলাম, আমি কি চাইলে ইনফ্লুয়েন্স যদি করে তাদেরকে ডিজিটিভিতে আমি লাইসেন্স করে দিতে পারতাম না? আপনারা খোঁজ নেন বিজিবিতে তাদের কোনো লাইসেন্স আছে কিনা, ডিজিটিভিতে তাদের কোনো লাইসেন্স আছে কিনা, এবং তাদেরকে কোনো কন্ট্রাক্ট দিয়েছে কিনা। যদি কন্ট্রাক্টই না দিয়ে থাকে সেখানে করাপশনের এটা কেন মেনে নিব? অবান্তর। আল জাজিরা তো একই জিনিস বলেছিল, এবং সেখানে যে জিনিসটা বলেছিল যে একটা স্পাইওয়্যার সিগন্যাল ইকুইপমেন্ট কেনার ব্যাপারে, যেটা হাঙ্গেরি থেকে কেনা হয়েছিল এবং যেটা তাদের ভাষ্য অনুযায়ী সেটা ইসরায়েলের অরিজিন, সেটার কন্ট্রাক্ট নিয়ে আমি দুর্নীতি করেছি, আমার ভাইয়ের মাধ্যমে দিয়েছি। এখানে দুইটা বিষয় হলো কাকতালীয়। এটাকে তারা লিঙ্ক আপ করেছে খুব মানে ইনম্যাচিউরড ওয়েতে। কিভাবে আমি বলি, প্রথম কথা হলো যে ইকুইপমেন্টটা কেনা হয়েছে সেটা হলো হাঙ্গেরি থেকে, আমার ওই ছোট ভাইটা হলো হাঙ্গেরিতে থাকতো, কারেক্ট? তো এটা ওরা লিঙ্ক আপ করেছে যে হয়তো আমার ভাইয়ের মাধ্যমে এটা করা হয়েছে। সেকেন্ড যে জিনিসটা হলো 26 তারিখে হলো কন্ট্রাক্টটা সাইন হয়েছে, 25 তারিখে জুন 2018 25 তারিখে হলো আমি দায়িত্বভার গ্রহণ করি, জুন 2018 26 তারিখে হলো কন্ট্রাক্টটা সাইন করেছে। কে সাইন করেছে? সেনা সদর না, ডিজিটিপি করেছে, এবং ডিজিটিপি করেছে কন্ট্রাক্টরের সাথে। এই কন্ট্রাক্টগুলো মিলিটারি হার্ডওয়্যার কেনার জন্য যে কন্ট্রাক্টটা হয় সেটার এটা টেন্ডার করা অন্যান্য জিনিস এগুলা সাধারণত ডিজিটিপি করে থাকে, এবং ডিজিটিপি আর্মি হেডকোয়ার্টারের অধীনে নয়, এটা এফডি মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং এফডির অধীনে, আর্মি হেডকোয়ার্টারের অধীনে নয়। তো তারা কোনটা করেছে 26 তারিখ, এটা তো আমার তো জানার কথা না। আমি 25 তারিখ হলো দায়িত্বভার গ্রহণ করেছি। এখন ওই ইকুইপমেন্টের কথায় যদি আসি, কারণ আমি সেজন্যই শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে এই দুইটা প্রশ্ন এখানে যেখানে এনেছে এটা প্রাসঙ্গিক, কারণ আল জাজিরাতে একই জিনিস ওখানে এই অভিযোগগুলো আনানো হয়েছিল। আমি দেখছি যে ইট ইজ লিঙ্কড। ওইখানে যে সিগন্যাল ইকুইপমেন্টের কথা বলা হয়েছিল, আমার কাছে এভিডেন্স আছে, আপনারা যদি চান আই ক্যান গিভ ইউ দ্য ফটোকপি। 2016 29শে ডিসেম্বর জাতিসংঘ ডিপিকেও থেকে বাংলাদেশকে এফডির মাধ্যমে, আর্ম ফোর্সেস ডিভিশনের মাধ্যমে জানতে চায় যে আমাদের একটা স্পেশাল সিগন্যাল কোম্পানি ডিআর কঙ্গোতে মোতায়েন করা হবে, মনুস্কো এই মিশনের সংক্ষিপ্ত নাম, সেখানে মোতায়েন করা হবে, আপনারা দিতে পারবেন কিনা? ওইটার সাথে যে ইকুইপমেন্ট রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্টটা স্বাক্ষর করেছে একজন লেফটেন্যান্ট জেনারেল মাকসুদ আহমেদ। সে ছিল তখন মিলিটারি অ্যাডভাইজার ফর পিস অপারেশন, তার স্বাক্ষরিত এই যে ইকুইপমেন্ট রিকোয়ারমেন্টটা সহ পাঠিয়েছিল। 29শে ডিসেম্বর তারা বাংলাদেশকে নক করে। 5ই জানুয়ারি সেনা সদরের থেকে জানানো হয় যে তাদেরকে বলার জন্য আমরা এই ইকুইপমেন্ট আমাদের নাই, এটা যদি করতে হয় আমাদের সময় লাগবে, এবং আমরা সেপ্টেম্বর 2018 আগে এই ইকুইপমেন্ট ডিপ্লয় করতে পারবো না।
যদি হয় তাহলে জানা, না হলে আমরা স্টপ করে দিই। এনিওয়ে এখানে অনেক কিছু হয়েছে, আমি সবকিছুতে যাচ্ছি না। মার্চ মাসে 2017 একটা অফিসার পর্ষদ গঠন করা হয় যে এই যে ইকুইপমেন্টের রিকোয়ারমেন্ট গুলো ইউএনডিপি দিয়েছে, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী কোথা থেকে এই ইকুইপমেন্ট পাওয়া যাবে এটা তোমরা খুঁজে দেখো। তো যাই ওরা খুঁজে দেখে তখন সেপ্টেম্বর মাসে, সম্ভবত 17 সেপ্টেম্বর 21শে সেপ্টেম্বর 2017 এই বোর্ড তখন জিএসবিসি 7/2017 সেখানে প্রেজেন্টেশন দেয় এবং এই ইকুইপমেন্টটা কোন দেশে থেকে কিনবে, কি ধরনের রিকোয়ারমেন্ট ফুলফিল করে কিনা, দাম কত, সবকিছু নিয়ে জিএসবিসি তে উপস্থাপন করে এবং সেটা অ্যাপ্রুভ করে। কত তারিখে? 17 সেপ্টেম্বর 2017, 21শে সেপ্টেম্বর। তারপরে এটা পাঠানো হয় অনুমোদনের জন্য 4 জুন 2018-তে এটা এমডি থেকে অনুমোদন আসে যে হ্যাঁ ইউ ক্যান গো ফর ইট, যেটা ইউএন এর জন্য কেনা আসে। এবং 26শে জুন ডিজিটিপি হলো কন্ট্রাক্টটা সাইন করে। এই যে প্রসেসটা যেটা বললাম, আমার কাছে কিন্তু আমি যার কথা বলছি সবকিছু বেসড অন এভিডেন্স, ডকুমেন্টস। এখানে কোন জায়গায় আমি কি সেনাপ্রধান ছিলাম বা আমার এখানে ইনফ্লুয়েন্স করার মতো কোনো ইয়েতে ছিল, কারণ আমি তো এই পুরো প্রসেসের কোথাও তো আমি ছিলাম না। আমি 25 তারিখে দায়িত্ব নিলাম, 26 তারিখে ওগুলো কন্ট্রাক্ট হয়েছে, which was not even in my knowledge। আমি এটার সাথে কিভাবে আমার ভাইকে কন্ট্যাক্ট দিলাম এবং আমি সেখান থেকে ঘুষ নিয়ে আমি দুর্নীতি করবো, আপনি রেখুন। আচ্ছা, আপনি বলতেছেন যে এটা একটা চেইন, প্রাইম মিনিস্টার্স ম্যান, এবং সেটারই একটা ফলো আপ। আমি তো এই দুইটা প্রসঙ্গ তো এখানে দেখেছি, আপনারা তো এটা করলেন যে ওখানে দেখেছেন যে একই জিনিস, ওখানে যে অভিযোগ দুইটা এখানে আনা হয়েছে। এটা কি করাইতে পারে কোনো ষড়যন্ত্র বা কোনো কাউকে কি সন্দেহ করেন যে কোন পক্ষ কোন এটা কার ইন্টারেস্ট সার্ভ হচ্ছে, এটা আপনার কি মনে হয়? দেখুন এই ব্যাপারে আসলে আমি এখন হলো রিটায়ার্ড, আমার হলো টুলসও নাই, অন্য কিছু নাই, বলতে সুবিধা পাবেন কারণ ইউনিফর্ম থেকে না 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 আসলে এটা কার স্বার্থ, না 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 কার স্বার্থ বা কি উদ্দেশ্যে করেছে এটা আমার মনে হয় যে এটা হলো যে আমি অ্যাটলিস্ট আমার অবস্থান থেকে, আমি একটা সাবেক সেনাবাহিনী প্রধান ছিলাম, ঠিক আছে না, আমার কথার একটা মূল্য আছে, একটা হলো গুরুত্ব আছে, একটা ক্রেডিবিলিটি আছে। আমার এমন কোনো মন্তব্য করা উচিত হবে না যেটা হুইচ আই ক্যানট স্ট্যান্ড ফর, ঠিক আছে? আপনাকে জানিয়েছিল এই নিষেধাজ্ঞার ব্যাপারে? না, নো। কিছু আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে উনি সেনাবাহিনীর লোক, সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে ওনার ব্যবস্থা নেওয়া হবে বা পরবর্তী কি করা যায় এটা সেনাবাহিনীর পক্ষ থেকেই, সরকার আসলে দায়িত্ব সেনাবাহিনীর দিকে চাপিয়ে দিচ্ছে। এই ব্যাপারে আপনার মানে আপনার এটা বুঝলাম। পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল আপনার এই নিষেধাজ্ঞার বিষয়ে মন্তব্য, তো উনি উত্তর দিয়েছেন এটা সেনাবাহিনীর বিষয়, উনি সেনাবাহিনীর লোক, বিষয়টা সেনাবাহিনীর দেখবে, এরকম উনি উত্তর দিয়েছেন। দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় কোন প্রেক্ষাপটে কি বলেছে সেটা হলো ওনাদের বিষয়, আর সেনাবাহিনী দেখার কি বিষয় আছে না আছে সেটা হলো যে সেনাবাহিনী, এখানে আমার মন্তব্য করার তো কিছু নাই। আচ্ছা, আপনি কি মনে করেন যে সেনাপ্রধান হিসেবে সাবেক এক্সিস্টিং থাকা অবস্থায় নিষেধাজ্ঞা ছিল রিটায়ারমেন্ট করে বাহিনীর কোনো বিষয় ভাবমূর্তিতে? দেখেন আমি একটা কথা বলবো, আপনি যে ভাবমূর্তির কথা বলবেন, নো নো লিসেন, আমি ভাবমূর্তির ব্যাপারে একটা কথাই বলবো যে আমি ডিজিবিজিবি থাকতেও এবং সেনাপ্রধান থাকতে সবসময় একটা বিষয় আমি ইভেন এখনো কিন্তু আমি একটা বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি, সেটা হলো যে আই commanded two very prestigious institution. One is BGB, another one is Army. এবং সাধারণত বলা হয়ে থাকে যে সেনাপ্রধানরা দিস ইজ এন ইনস্টিটিউশন। আমি দেখেন রিটায়ারমেন্ট আসার পরে অনেকে আমাকে যেমন চাকরির অনেক অফার করেছে, আমি যাইনি। কেন যাইনি?
যে স্টিল আই রিপ্রেজেন্ট দ্যাট ইনস্টিটিউশন। আমি যদি ওখানে যাই চাকরি দিয়ে জন্য, এতে করে ইনস্টিটিউশনটাকে হ্যাও করা হবে, কারণ ওরকম অ্যাপ্রোপ্রিয়েট হতো যে আমি জব পাবো না, দিবে না, তারা যেগুলো ইয়েটা করে, আমি চাইনি। আমি কিন্তু এখনো এই দুটি ইনস্টিটিউশনের সুনাম যেমন যখন চাকরি করেছি তখনও সবসময় সতর্ক ছিল যাতে এখানে আমার কোনো কর্মকাণ্ডে যাতে এই দুইটা বাহিনীর কোনো ধরনের সুনাম ক্ষুণ্ণ না হয়। এবং আমি আত্মবিশ্বাসের সাথে বলতে চাই আমি এমন কিছু করিনি যেটাতে সেনাবাহিনী অথবা বিজেপির কোনো সুনাম ক্ষুণ্ণ হতে পারে। এটা বিশ্বাস করেন যে শুধু আপনি সেনাপ্রধান থাকা অবস্থায় সেনাবাহিনী নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে? এটা আমি মানতে নারাজ, কারণ এক এক সেনাপ্রধানের সময় দেশের পরিস্থিতি, পারিপার্শ্বিক পরিস্থিতি এক এক ধরনের ছিল, এক একজন এক এক ধরনের হ্যান্ডেল করেছে। আমি এটার কোনো ওই ধরনের আর কোনো আরেকটা হলো বিরোধী দল থেকে সবসময় সেকশন এরকম একটা বিষয় তারা মনে হতো যে এক ধরনের উৎসাহই দিত বলা চলে বিভিন্ন বক্তব্য বিবৃতিতে, এবং তাদের বিভিন্ন লবিং যেটা সরকার পক্ষ থেকে বারবার অভিযোগ করা হতো যে তারা চাচ্ছে যে এরকম বিষয়, এবং তারা হয়তো একটু খুশি হোক বা নারাজ হয় সেটা ডিফারেন্ট কেস। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন যে তাদের কোনো প্ররোচনা বা তাদের লবিং এর কারণে কোনো একটা কিছু এরকম কিছু হইতে পারে কিনা? প্রথম কথা হলো যে আসলে আমি কোনো পলিটিক্যাল লোক নই। আমি রাজনীতিবিদরা কি চিন্তা করে, তারা কোন মানসিকতা থেকে বা কোন তথ্যপত্রের উপরে ভিত্তি করে কি মন্তব্য করে সেটার সাথে আমি পরিচিত নই। হ্যাঁ, আমি শুনি পেপার পড়ি আপনাদের মতো, বাট যেহেতু আমি রাজনীতি করি না, রাজনৈতিক ব্যক্তিরা হলে কিসের উপরে ভিত্তি করে কি ধরনের মন্তব্য করে এটা ওনারা ভালো জানে, ঠিক আছে না? আর এটা নিয়ে হলো কেউ পলিটিক্স করে কিনা আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। বাট ডেফিনেটলি আমি একটা কথা বলবো, সেটা হলো যে আমি, এটা আমার ব্যক্তিগত মতামত, যে এই ধরনের একটা যখন একটা সাবেক সেনাপ্রধান সম্পর্কে এতদিন পরে এই ধরনের যেন একটা, হ্যাঁ, এই যে রেস্ট্রিকশন অন এন্ট্রি ইনটু আমেরিকা, ঠিক আছে, অন এন্ট্রি ইনটু আমেরিকা, তো এই জিনিসটাতে যে দিয়েছে ডেফিনেটলি আমার কাছে মনে হয় এটা অন্যরা একদিন নাও করতে পারে। সেটা হলো যে সম্ভবত আমি এই যে বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, আমি এই সরকারেরই একজন সেনাপ্রধান ছিল, তো সেই সরকারের সেনাপ্রধান অবসরে এসেও যদি এই ধরনের একটা রেস্ট্রিকশন পায়, আমি তো মনে করি যে এখানে সরকারকেও হয়তো কিছুটা মানে একটু হয়তো বিব্রত করার জন্য অথবা একটু হেল্প করার জন্য এই রেস্ট্রিকশনটা হতে পারে। বাট যেহেতু আমার ওরকম কোনো, আমি তো আর এটা নিয়ে এত স্টাডি করি নাই যে কিসের উপর ভিত্তি করে এই জিনিসটা করলো, বাট আমি যদি যে দুইটা লিঙ্ক পেয়েছি, যেটা আপনারাও এগ্রি করলেন, যেটা অল দ্য প্রাইম মিনিস্টার্স মেনের মধ্যে এই সিমিলার এলিগেশন ছিল, তো সেই জন্য আমি বললাম। তো অন্য কিছু আমার প্রতিবাদ জানাবেন কিনা? আমি তো আমার বক্তব্য আপনাদের মাধ্যমে দিলাম, সেটাই তো আমি মনে করি যে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে অ্যাটলিস্ট আপনারা এসেছেন জানার জন্য। আমার প্রতিবাদ আর কি, আমি আমার বক্তব্য দিয়েছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই দুইটা এলিগেশনের যে আমি যে এটা আমার স্ট্যান্ডটা কি, আমি তো সেটা আপনাদের কাছে স্পষ্ট করে বললাম, এবং আপনাদের মাধ্যমে আমি নিশ্চিত যে এটা দেশের মানুষ জানতে পারবে। তারা যে কজগুলো দিয়েছে আপনি মোটা কথা বলতে চাচ্ছেন টোটালি ফলস কজ, তাই তো? আমার দৃষ্টিতে তো আমি তো সেটি বললাম, দুইটা একটাও তো না। তাহলে কি আপনি মনে করেন যে বাংলাদেশের সাথে যে মার্কিন একটা দ্বন্দ্ব চলছে, এটার কি কোনো বলি? দেখেন, আমি রাষ্ট্রীয় রাজনীতি অন্য কোনো বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমাকে যেটা অভিযোগ দিয়ে আমার হলো যে আমেরিকাতে যাওয়ার ব্যাপারে একটা রেস্ট্রিকশন দিয়েছে, আদৌ আমি কখনো যাই কিনা, ঠিক আছে না? আল্লাহ অনেকবার নিয়েছে আমেরিকাতে, ঠিক আছে না? অনেকবার নিয়েছে। ফেস করবেন কিনা, মানে আপনি এমবাসিতে কথা বলবেন কিনা? আমি কেন কথা বলতে যাব? হ্যাঁ, আমি যদি কখনো মনে করি আচ্ছা একটু আমেরিকা ঘুরে আসি, তখন হয়তো যে আমি এটা করবো। আমি কেন ইফ আই ডু নট গো বা এটা যদি না করি, আমি কেন? কারণ আমি তো মনে করি যে এই দুইটার উপরে যেটা দিয়েছে
আমার দৃষ্টিতে এটা হলো যে অবিচার করা হয়েছে, আমি এতটুকু বলবো। আমাদের একটু ছবি আপনারা যদি চান এই যে আই ক্যান গিভ ইউ অল দোজ ডকুমেন্টস, আমার ওই মোবাইলের মধ্যে আছে যে ইউএনডিপি থেকে যে এগুলো যে দিয়েছে, তারা চেয়েছে কি চেয়েছে, ওই যে রিকোয়ারমেন্ট অফ ইকুইপমেন্টের মধ্যে কি আছে, এভরিথিং ইজ দেয়ার। এখানে তো তাদের ইয়ে করার কিছু নাই, বলে দিল যে ইয়েটা করে দিয়েছি আমরা, ইসরায়েল থেকে ইকুইপমেন্ট কিনছি, ইউএন হেডকোয়ার্টার চায়নায়, তারপর আমরা কিনছি এই সমস্ত ফালতু জিনিস, তারপরে কবে কোনটা হয়েছে, এভরিথিং ইজ দেয়ার। সরি আসলে খুব দুঃখ লাগে কলর ভাই। হ্যাঁ ওই যে আরেকটু আগে আসলে তো আমি একবারই শেষ করে দিতেছিলাম। হ্যাঁ কি খবর? Subscribe with share and like. Press the bell icon. Thank you.